আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আবারও শুরু করতে যাচ্ছি আমাদের বাংলাদেশের কৃষি এইচএসসি অর্থনীতি বাংলাদেশের কৃষি যে অধ্যায়টা আছে তার পরবর্তী ক্লাসগুলো। সবাইকে স্বাগত এবং ক্লাসগুলো সবাই ধারাবাহিকভাবে দেখবে সিরিয়াল অনুযায়ী এবং টপিকগুলো যেটার জন্য খুব গুরুত্ব দিচ্ছি, যে ছোটো কথা এই টপিকটা আসে, বড় কথা এই টপিকটা আসে, তোমরা ওইভাবে সুন্দর করে গুছিয়ে নিবে। আশা করি এইভাবে গুছিয়ে নিতে পারলে কথাগুলো যদি ভালো করে মনোযোগ দিয়ে শোনো, তাহলে এইভাবেই এই কথাগুলো চেষ্টা যদি লিখে দিতে পারো, তোমরা অবশ্যই ভালো রেজাল্ট করবে আশা করা যায়, এবং 100% এই টপিকগুলো থেকেই কমন করবে ইনশাআল্লাহ। কথা নেই কথা, পরবর্তী ক্লাসে আমি শুরু করতে যাচ্ছি। পরবর্তী ক্লাসটুকু সেটা হচ্ছে গবাদি পশুপালন। একটা টপিক আছে আপনাদের যে কৃষি পদ্ধতির পরিবর্তনের ধারা, এটা তেমন একটা লাগে না, শুধুমাত্র যে টপিকটা লাগবে একটা ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে গবাদি 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 পশু প্রতিপালনের উপকারিতা। এই টপিকটা গবাদি পশু প্রতিপালনের উপকারিতা, এই টপিকটা আমাদের সাধারণত অনেক সময় হয় ক্ষতে থাকে, নাইলে দেখা গেছে এটা দিয়ে উদ্দীপক থাকতে পারে। যেমন বলতে পারে যে গবাদি পশু পালনের দেশের অর্থনীতি কী ধরনের ভূমিকা রাখে, অথবা দেখা গেছে জিতু নবম শ্রেণী থেকে এসে উৎপাদনের সাথে জড়িত, সে দেখা গেছে পড়াশোনার পাশাপাশি হাঁস মুরগি খাবার পালন করে, এতে করে দেশের চাহিদা অনেকটা মেটায় এবং তার উৎপাদিত হাঁস মুরগি বা এগুলোর মাংস বা ডিম বাজারজাত করতে পারে, সে রপ্তানি করতে পারে, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও দেশের বিভিন্ন ধরনের চাহিদা সে পূরণ করতে পারে। তো এই ধরনের গবাদি পশু পালনের উপকারিতা সম্পর্কে আপনার কাছে জানতে যেতে পারে, বা অর্থনৈতিক গুরুত্ব, গবাদি পশু পালনের অর্থনৈতিক গুরুত্ব বা উপকারিতা নিয়ে আলোচনা করতে বলতে পারে, তখন আপনি কীভাবে আলোচনা করবেন। যেমন গবাদি পশু পালনের উপকারিতা 1 নম্বর যেটা হচ্ছে, সেটা হচ্ছে কি, যে আপনার যে খাদ্য ও পুষ্টির চাহিদা, খাদ্য ও পুষ্টির চাহিদা পূরণ। 2 নম্বর হচ্ছে দুধ মাংসের যোগান, দুধ মাংসের। 3 নম্বর হচ্ছে বেকারত্ব হ্রাস। 4 নম্বর হচ্ছে স্ত্রী লোকের কর্মসংস্থান, সৃষ্টি। এছাড়াও আছে কি আত্মকর্মসংস্থান, আয় ও আত্মকর্মসংস্থান সৃষ্টি। তারপর আমরা বলতে পারি জৈব সার উৎপাদন। দেখেন, এছাড়াও আরো বিভিন্ন ধরনের উপকারিতা আছে, যেটা আমরা অন্যান্য বইতে দেখতে পারি, বা আমাদের কয়েকটা লেখা আছে, আবার অন্য রাইটারদের আরো বেশি লেখা আছে ওই বইগুলোতে। তো আমরা প্রথমে শুরু করতেছি যে গবাদি পশুপালনের উপকারিতা। এটা সাধারণত অনেক সময় আমাদের গ নম্বরে থাকে, হ্যাঁ, ক নম্বরে টপিকটা থাকতে পারে, বা ক নম্বরে থাকতে পারে, খতে অথবা গতে থাকতে পারে। তো থাকলে আমরা খতে থাকলে 2টা নিয়ে আলোচনা করলে হবে, 2টা বা 3টে নিয়ে। তো গবাদি পশুপালনের উপকারিতার মধ্যে প্রথম হচ্ছে খাদ্য ও পুষ্টির চাহিদা পূরণ। দেশে যে সকল যে পুষ্টিকর খাদ্য রয়েছে, হ্যাঁ, এই সকল পুষ্টিকর খাদ্যর চাহিদা পূরণ করতে হলে গবাদি পশু পালন করা অত্যন্ত জরুরি। নয়তো বা দেখা গেছে আমাদের এগুলো বাইরের দেশ থেকে আমদানি করতে হবে অনেক বেশি দামে, হ্যাঁ। তো আমরা যদি দেশের মধ্যে এগুলোকে পালন করি, প্রতিপালন করি, তাহলে আমরা কম দামে এই সকল গবাদি পশু পালনের মাধ্যমে যে সকল যে পুষ্টিকর যে খাদ্য আছে, দুধ মাংস, হ্যাঁ, এগুলোর চাহিদা আমরা কী করতে পারবো, পূরণ করতে পারবো। আর যদি এগুলো পালন না করি, তাহলে এগুলোর চাহিদা আমরা পূরণ করতে পারবো না। দ্বিতীয়ত বলতেছে দুধ মাংসের যোগান, অর্থাৎ গবাদি পশু পালনের মাধ্যমে দেশে দুধ এবং মাংসের যোগান পাওয়া যায়, হ্যাঁ, এগুলা প্রতিপালনের মাধ্যমে। তো আমাদের দেশের দুধ মাংসের যোগানটা মূলত গবাদি পশু পালনের মাধ্যমে হয়ে থাকে। দেশের বেকারত্ব হ্রাস, যে সকল শিক্ষিত বেকার যে যুবকরা রয়েছে বা যুবতীরা রয়েছে, তারা চাইলেই এই ধরনের গবাদি পশু পালনের মাধ্যমে তাদের একটা কি আর্থিক সচ্ছলতা আনয়ন করতে পারে। এই লক্ষ্যে দেখা গেছে আমরা দেখি মাঝে মধ্যে যে অনেকে অনেক
আমরা ফেসবুক ইউটিউব এগুলো দেখি, ভিডিওতে দেখি বা খবরের প্রতিবেদন দেখি যে অমুক এলাকায় অমুক জনে সে 10টা মুরগি দিয়ে পালন শুরু করছে, এখন তার অনেকগুলো তার মুরগি হয়েছে, অনেকগুলো খামার এসে তার মুরগি পালন করতেছে। 5টা ছাগল দিয়ে শুরু করছে, 2টা ছাগল দিয়ে শুরু করছে, এখন তার 20-30টা ছাগল হয়ে গেছে। এরকম অনেক বৃহৎ আকারে দাঁড়িয়ে গেছে এবং তার ভালোই প্রতি বছরে ভালো ইনকাম হচ্ছে। হ্যাঁ, সে প্রতি মাসে চাইলেই মুরগি, হাঁস মুরগি, ডিম এগুলো বিক্রি করে ভালো টাকা সে ইনকাম করতে পারে। তো মানুষের বেকারত্ব হ্রাস করতে পারে, অর্থাৎ এই ধরনের কর্মসংস্থান মানে এই ধরনের গবাদি পশু পালনের মাধ্যমে দেশের বেকারত্ব হ্রাস করা যায়। স্ত্রী লোকের কর্মসংস্থান, যে সকল নারীরা গ্রামীণ পর্যায়ে পর্দা প্রথার কারণে লোক সমাজে কাজ করতে দ্বিধাবোধ করে, সে সকল নারীদের জন্য একটা কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা যায় গবাদি পশু প্রতিপালনের মাধ্যমে। ঠিক আছে, এটা একটা স্ত্রী লোক কর্মসংস্থান সৃষ্টির জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপর হচ্ছে আয় আত্মকর্মসংস্থান, অর্থাৎ সাধারণত মানুষের আত্মকর্মসংস্থান এবং অর্থনৈতিক স্বাবলম্বী এবং আয় উপার্জনের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও দেখা গেছে কৃষিক্ষেত্রে বিভিন্ন ফসল উৎপাদনের ক্ষেত্রে জৈব সার হিসেবে যে জৈব সারের যে যোগানটা, এটা গবাদি পশু পালনের বিষ্ঠা থেকেই সাধারণত পাওয়া যায়। তো আমরা বলতে পারি দেশের গবাদি পশু পালনের উপকারিতা হিসেবে এই টপিকগুলোকে আমরা দেখাইতে পারি এবং খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপর আপনাদের যে টপিকটা আসলে সেটা হচ্ছে এই পরবর্তী টপিকটা হচ্ছে চিংড়ি চাষ। তো চিংড়ি চাষের টপিকটা আমরা শুধুমাত্র এমসিকিউর জন্য পড়বো, এটা আসলে আমাদের সৃজনশীলের জন্য তেমন গুরুত্ব না। আমরা জাস্ট এমসিকিউর জন্য চিংড়ি চাষের টপিকটা আমরা ভালো করে করে নেব। বনায়ন এবং চিংড়ি চাষের টপিকটা আমরা এমসিকিউ থেকে পড়বো, কারণ এমসিকিউ থেকে আসে। বনায়ন টপিকটা আমাদের অ্যাডমিশন বা জবের ক্ষেত্রেও আসে, যে কোন এলাকার কোন জমিটুকু বা কোন বনায়নটুকু আমাদের কোন এলাকার বনভূমি হিসেবে চিহ্নিত আছে এবং কতটুকু এরিয়া জুড়ে আছে। হ্যাঁ, এই জন্য চিংড়ি চাষ এবং বনায়ন টপিকটা আমরা এমসিকিউর জন্য ভালো করে পড়বো। আর মাশরুম চাষের টপিকটা, মাশরুমের যে একটা শখ আছে আপনাদের কাছে, এই শখটা দেখবেন কোন মাশরুম চাষ করতে গেলে কি পরিমাণ তাপমাত্রা লাগে, এটা আপনারা ভালো করে খেয়াল করবেন, কারণ এই শখটা থেকে অনেক সময় সৃজনশীল আসে, এমসিকিউ আসে সাধারণত। তবে মাশরুমের উপকারিতাটা 6 নম্বরে আসে। আপনাদের অনেক সময় বলতে পারে মাশরুমের 6 নম্বরে সৃজনশীলের ক্ষেত্রে মাশরুমের ঔষধি গুণাগুণ সম্পর্কে, ঔষধি গুণাগুণ মাশরুমের ঔষধি গুণাগুণ বা উপকারিতা ব্যাখ্যা, এটা সাধারণত 6 নম্বরে আসে। তো মাশরুম হচ্ছে একটি মৃতজীবী ছত্রাক অঙ্গ, যা বাণিজ্যিকভাবে মানুষ এখন বর্তমানে চাষাবাদ করছে। এইভাবে শুরু করবেন যে মাশরুম হচ্ছে একটি মৃতজীবী অঙ্গ, এক ধরনের ছত্রাক, মৃতজীবী অঙ্গ বিশিষ্ট এক ধরনের ছত্রাক। যেমন আমরা মাশরুমগুলো এইভাবে দেখতে পাই, এই মাশরুমগুলো হচ্ছে এরকম আকৃতির হয়, মাশরুম আবার এরকম আকৃতিরও হয়। ঠিক আছে, এরকম আকৃতির হয় মাশরুম দেখতে। তবে সাধারণত যে সকল মাশরুম দেখা যায় এগুলো খাওয়া যায় না, এগুলো খাওয়া যায় না, কিন্তু এই মাশরুমগুলোকে, যেগুলো খাওয়ার উপযোগী মাশরুমগুলো সাধারণত মাশরুম খাওয়া যায়, কিন্তু ব্যাঙের ছাতা যেগুলো আছে এগুলোকে খাওয়া যায় না। ঠিক আছে, এই ধরনের মৃতজীবী ছত্রাক অঙ্গ হচ্ছে মাশরুম, যেটা বাণিজ্যিকভাবে বর্তমানে মানুষ চাষাবাদ করতেছে। তো মাশরুমের মাধ্যমে দেখা গেছে মানুষ বিভিন্ন ধরনের রোগ নিরাময়ের ক্ষেত্রে মানুষের বিভিন্ন ধরনের অসুখ বিসুখ বা রোগ দমনের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যাদের উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস রয়েছে, মাশরুম তাদের জন্য অত্যাবশ্যক একটি খাবার। আপনারা মাশরুম উপকারিতা সম্পর্কে যে টপিকগুলো আছে এগুলো বইয়ে দেখবেন, এখান থেকে 2-3টা লিখলেই হবে। মাশরুমে ইউরোটাইনিন নামক এক প্রকার রাসায়নিক পদার্থ থাকার কারণে দেখা গেছে এটি শিশুদের এটি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে ভূমিকা পূরণ করে। আবার বলতেছে যে মাশরুমে সাধারণত মাশরুমের উপকারিতা, মাশরুম নিয়মিত খেলে হৃদরোগ ও রক্তচাপ হ্রাস পায়। মাশরুম প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ফসফরাস, ভিটামিন ডি থাকার কারণে শিশুদের দাঁত ও হাড় গঠনে কি করে সহায়তা করে। এছাড়াও যারা দেখা গেছে হার্টের রোগী, মাশরুম তাদের জন্য খুবই অত্যাবশ্যকীয় একটি খাবার। মাশরুমে ফলিক অ্যাসিড ও লৌহ রক্ত শূন্যতা দূর করে। তো মাশরুমের অনেকগুলো উপকারিতা আছে, যেগুলো আপনারা অবশ্যই দেখবেন, এখানে আছে লেখা। এগুলো পড়লে ইনশাল্লাহ 2-3টা আপনি মোটামুটি 6 নম্বরের জন্য লিখতে পারবেন।
আশা করি আপনি এগুলো লিখলেই হবে। তো মাশরুমের উপকারিতার পরে যে টপিকটা আছে আপনাদের, সেটা হচ্ছে কৃষি ঋণ। কৃষি ঋণের যে টপিকটা, হ্যাঁ, তো আপনারা আসেন কৃষি ঋণ নিয়ে কিছু আলোচনা করি আমরা। খুবই গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে কৃষি ঋণ। কৃষি ঋণ, কৃষি ঋণের উৎস। কৃষি ঋণের উৎস। এখন কৃষি ঋণকে দুই ভাগে ভাগ করেছে, একটা হলো প্রাতিষ্ঠানিক উৎস, প্রাতিষ্ঠানিক উৎস, কৃষি ঋণের প্রাতিষ্ঠানিক উৎস, আর একটা হচ্ছে অপ্রাতিষ্ঠানিক উৎস। মানে কৃষি ঋণের প্রাতিষ্ঠানিক উৎস এবং অপ্রাতিষ্ঠানিক উৎস দুই ভাগে ভাগ করেছে। আর কৃষি ঋণ কি, যদি আমাদের কোশ্চেনে আসে যে কৃষি ঋণ কি, কৃষক তার কৃষিকাজ পরিচালনা করার জন্য যে ঋণ গ্রহণ করে তাকে কৃষি ঋণ বলে, এটা বলে সময়টা শেষ করতে হবে। তারপর আমরা বলতে পারি কৃষি ঋণের উৎসকে যদি কখনো নম্বর আসে কৃষি ঋণের উৎসগুলো আলোচনা করো, তাহলে প্রথমে কৃষি ঋণ কাকে বলে সময়টা দিব, কৃষি ঋণের উৎসগুলো আলোচনা করবো, যে প্রাতিষ্ঠানিক উৎস এবং অপ্রাতিষ্ঠানিক উৎস। প্রাতিষ্ঠানিক উৎস কোনগুলো আপনাদের বইতে আছে, সরকারের আছে, রঞ্জিত বইতে অথবা অন্য বইতে আছে, দেখবেন প্রাতিষ্ঠানিক উৎস হচ্ছে যেমন কৃষি ঋণ প্রদানের জন্য বিভিন্ন ধরনের প্রাতিষ্ঠানিক যে ব্যাংক আছে, সমবায় সমিতি ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক, ঠিক আছে, কৃষি ব্যাংক, বাংলাদেশ কৃষি উন্নয়ন ব্যাংক, হ্যাঁ, এই ধরনের বিভিন্ন ধরনের ব্যাংক প্রতিষ্ঠানগুলোকে বলা হয় প্রাতিষ্ঠানিক উৎস কৃষি ঋণ, ঠিক আছে। তো হ্যাঁ, বাংলাদেশ কৃষি ব্যাংক, সমবায় ঋণদান সমিতি, ভূমি বন্ধকি ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক, বাংলাদেশ ব্যাংক, সরকার, পল্লী উন্নয়ন কর্মসূচি, গ্রামীণ ব্যাংক ইত্যাদি হচ্ছে কৃষি ব্যাংকের কৃষি ঋণের প্রাতিষ্ঠানিক উৎস। হ্যাঁ, আর অপ্রাতিষ্ঠানিক উৎস হচ্ছে যেমন আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাইকার, দালাল, গ্রাম্য মহাজন, ভূস্বামী, হ্যাঁ, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এগুলো হচ্ছে আমাদের কৃষি ঋণের কি, কৃষি ঋণের জন্য অপ্রাতিষ্ঠানিক উৎস। তো আমাদের যদি আসে কৃষি ঋণের প্রাতিষ্ঠানিক উৎস কোনগুলো, অপ্রাতিষ্ঠানিক উৎস কোনগুলো, আমরা জাস্ট সংজ্ঞাটা দিয়ে এভাবে প্রাতিষ্ঠানিক অপ্রাতিষ্ঠানিক উৎসগুলো আমাকে লিখে দিই। এখন কৃষি ঋণ গ্রহণের ক্ষেত্রে যেটা ছোট হতে আসে আমাদের সাধারণত যে কোশ্চেনটা যে টপিক থেকে আসে, সেটা হচ্ছে কৃষি ঋণের সমস্যা। দেখা গেছে কৃষকরা কৃষি ঋণগুলো নিতে যেয়ে বা কৃষি ঋণ গ্রহণের ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়। যেটা আমরা বলতে পারি, এক নম্বরে যে সমস্যাটা হয়, ঋণের অপর্যাপ্ত ঋণ সুবিধা। অর্থাৎ বেশিরভাগ কৃষকরা যে যখন ঋণ নিতে যায়, দেখা গেছে অনেক সময় কৃষকরা ঋণ নিতে গিয়ে দেখে যে তাদের যে পরিমাণ প্রয়োজন, সেই প্রয়োজনের তুলনায় খুবই কম সংখ্যক ঋণ প্রদান করছে কৃষিখাতে, যা দ্বারা তারা পরিপূর্ণভাবে কৃষিকাজগুলো, ফসল উৎপাদনের ক্ষেত্রে কৃষিকাজগুলো পরিপূর্ণভাবে করতে পারে না। তাহলে এই অপর্যাপ্ত ঋণ ব্যবস্থা থাকার কারণে দেখা গেছে তারা কি, এটা একটা কি, তাদের কৃষি ঋণের কি একটা এক ধরনের সমস্যা। তারপর হচ্ছে প্রাতিষ্ঠানিক অপ্রাতিষ্ঠানিক উপর নির্ভরশীল। দেখা গেছে বেশিরভাগই কৃষি ঋণের প্রাতিষ্ঠানিক উৎসগুলো ঋণ প্রদানের ক্ষেত্রে বিভিন্ন ধরনের হয়রানি, দুর্ভোগের শিকার হতে হয়। এই কারণে দেখা গেছে তারা প্রাতিষ্ঠানিক উৎস থেকে, অপ্রাতিষ্ঠানিক উৎস থেকে ঋণ গ্রহণে উৎসাহী হয়, কিন্তু দেখা গেছে সেখানে অত্যাধিক সুদের বোঝা তাদের হার বইতে হয়, অত্যাধিক সুদের হার বইতে হয়, ঋণের বোঝা বইতে হয়। হ্যাঁ, এটা হচ্ছে তাদের এক ধরনের সমস্যা। আচ্ছা, তারপরে হচ্ছে কৃষি ঋণ প্রদানে দেখা গেছে আপনার যে দুর্ভোগ বা সঠিক তথ্যের অভাব বা স্বজনপ্রীতি। কৃষি ঋণ প্রদানের ক্ষেত্রে স্বজনপ্রীতি দেখা গেছে কৃষি কর্মকর্তা যারা আছে বা তারা দেখা গেছে যাদের সাথে পরিচয় বেশি, তাদের সাথে দেখা গেছে তাদেরকে ঋণ বেশি পরিমাণে দিচ্ছে। হ্যাঁ, যাদের সাথে পরিচিত কম বা যারা তেমন চিনে না, হ্যাঁ, তাদের কাছে ঋণ প্রদান কম করতেছে। ঋণ দেন আবার জালিয়াতি আছে। কীরকম, যে কৃষি ঋণের আরও সমস্যার মধ্যে হচ্ছে কৃষি ঋণের জালিয়াতি। কৃষি ঋণের জালিয়াতি যেমন ধরেন, দেখা গেছে একজন ব্যক্তি তার জমি দেখে, কৃষি ঋণের জমি দেখে, সেটা ফসল না ফলায়, দেখা গেছে সেটা বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য কর্মকাণ্ড পরিচালনা করার জন্য সে ঋণ নিচ্ছে, অথচ এটা নেওয়ার কথা ছিল কৃষি ফসল ফলানোর জন্য। সে এটা না নিয়ে অন্য কাজ করতেছে, ম্যানেজারদের সাথে বিভিন্ন ধরনের ঘুষ বা উপটোকন দেওয়ার মাধ্যমে তাদের কাছ থেকে বিভিন্ন প্রলোভন দিয়ে হেরে তাদের কাছে অন্য পর্যায়ে ঋণ নিচ্ছে। হ্যাঁ, অথচ যারা মেন কৃষক, যারা ফসল ফলাবে, তারা সেটা ঋণ নিয়ে আসার জন্য সেই ধরনের সুবিধাগুলো পাচ্ছে না। ঋণ দানে স্বজনপ্রীতি, দুর্নীতি, জালিয়াতি, হ্যাঁ, দেখা গেছে আপনার এরকম হয় যে ঋণ প্রদানের যে আপনার বিভিন্ন ধরনের দুর্নীতি দেখা দেয়, যে যাই ঋণ দেওয়ার কথা, যাদেরকে ঋণ দেওয়ার কথা তাদেরকে না দিয়ে অন্যজনকে ঋণ দিচ্ছে, যতটুকু দেওয়ার কথা ততটুকু না দিতে থেকে আরো কম দিচ্ছে। এরকম ধরনের যারা একটু বেশি ভালো একটা অ্যামাউন্ট তাদেরকে উপটুকন হিসেবে দিচ্ছে, হ্যাঁ, তো তাদেরকে বেশি ঋণ প্রদান করছে এরকম।
তো ঋণ দান পদ্ধতির জটিলতার পরে হচ্ছে উপযুক্ত জামানতের অভাব। দেখা গেছে অনেক সময় কৃষকরা সঠিক জামানত দিতে পারে না, মানে একটা ঋণ নিতে গেলে দেখা গেছে 2 লক্ষ টাকা একটা ঋণ নিতে গেলে আপনার 20,000 টাকা জামানত দিতে হবে, 1 লক্ষ টাকা ঋণ নিতে গেলে 20,000 টাকা আপনার কি করতে হবে, জামানত। এখন এই পরিমাণ জামানত তাদের কাছে না থাকার কারণে তারা ঋণ সুবিধাগুলো গ্রহণও করতে পারছে না, তারা ঋণগুলো পাচ্ছে না। এটা জামানতের একটা অসুবিধা। তারপর হচ্ছে ঋণ দান পদ্ধতির জটিলতা। বেশিরভাগ কৃষি ঋণগুলো নিতে গেলে বিভিন্ন ধরনের জটিলতা থাকে। যেমন ধরেন যে আপনাকে বিভিন্ন ধরনের তথ্য দিতে হবে, বিভিন্ন কাগজপত্র দিতে হবে, আবার বলতেছে যে আজকে না সারা ছুটিতে আছে, এরকমভাবে বিভিন্ন ধরনের আপনার সাথে কথাবার্তা বা বিভিন্ন ধরনের ভোগান্তি বা ঘোরাফেরা করার কারণে আপনার দেখা গেছে নিরুৎসাহিত হচ্ছে মানুষ। দিন দিন কৃষকরা ঋণ নিতে নিরুৎসাহিত হচ্ছে। তো ঋণ দানে বিভিন্ন ধরনের জটিলতা এবং ভোগান্তি থাকার কারণে এটা একটা কৃষি ঋণের অন্যতম সমস্যা হিসেবে আমরা বলতে পারি। এছাড়া আরও বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে যেগুলো আপনারা দেখলে পড়লে মোটামুটি বুঝতে পারবেন। হ্যাঁ, কৃষি ঋণের সমস্যার সমাধান। এখন কৃষি ঋণের সমস্যার সমাধান চায় না, তবে বাংলাদেশে কৃষির উন্নয়নে গৃহীত কর্মসূচি, সরকারের গৃহীত কর্মসূচি, এই বিষয়টা অনেক সময় তাই। তো বাংলাদেশে কৃষি উন্নয়নে সরকারের গৃহীত কর্মসূচি, এর আগে যেই টপিকটা আমরা পড়ছিলাম কৃষি পণ্য বিপণনের সরকারের উদ্যোগ, ওই টপিকের সাথে এটা অনেকটা মিল আছে। আপনাদের বলতে পারি কৃষির উন্নয়নে সরকারের কীভাবে ভূমিকা। বাংলাদেশের কৃষি উন্নয়ন সরকারের করণীয়, আমরা এই টপিকটা সাধারণত আমরা বড় হতে পেয়ে থাকি। বাংলাদেশে কৃষির উন্নয়নে সরকার অথবা রাষ্ট্রের ভূমিকা বা উদ্যোগ অংশগ্রহণ। আচ্ছা, তো আমরা বলতে পারি যে বাংলাদেশের কৃষির উন্নয়নে একমাত্র সরকার যেটা করতে পারে, যে উদ্যোগগুলো গ্রহণ করতে পারে, যে প্রকৃত কৃষকদের নিকট খাস জমি হস্তান্তর। 2 নম্বর হচ্ছে উপকরণ সহায়তা ও ভর্তুকি প্রদান। 3 নম্বর বলতে পারি কৃষি ঋণ সহায়তা প্রদান। 4 নম্বর বলতে পারি কৃষি অর্থ সেবা চালু। 5 নম্বরে বলতে পারি সরকারি সহযোগিতা নীতি 6 নম্বরে বলতে পারি আমরা কৃষি উন্নয়নে শস্য বহুমুখী ব্যবস্থা। ঠিক আছে, তো আমরা সাধারণত এছাড়া আরো বেশ কিছু পয়েন্ট আছে যেগুলো কৃষি উন্নয়নের ক্ষেত্রে আমরা গুরুত্বপূর্ণ পালন করতে পারে। যেমন আমরা বলতেছি প্রকৃত কৃষকদের নিকট খাস জমি হস্তান্তর, অর্থাৎ যে সকল জমিগুলো অআবাদিযোগ্য বা আবাদযোগ্য নয়, খাস জমি বা প্রকৃত জমি, যে সকল প্রকৃত জমিগুলো রয়েছে সরকারি যে প্রকৃত জমিগুলো রয়েছে কৃষি উন্নয়নের লক্ষ্যে, সে সকল প্রকৃত জমিগুলো বা আবাদযোগ্য জমিগুলোকে আমরা কৃষকদের কাছে কি করতে পারি, হস্তান্তর করতে পারি।
এতে করে কৃষি ফসলের উৎপাদন বাড়বে এবং দেখা গেছে কৃষির উন্নয়ন হবে। তো তারপরে যে বিষয়টা আসতেছে সেটা হচ্ছে উপকরণ সহায়তা পদ্ধতি। কৃষকরা যাতে তাদের ফসলগুলো সঠিকভাবে উৎপাদন করতে পারে বা উৎপাদন বৃদ্ধি পায় সেই লক্ষ্যে কি করতে হবে, বিভিন্ন উপকরণ সহায়তা, সার, বীজ, সেচ ইত্যাদি ব্যবস্থা সরকারিভাবে চালু করতে হবে। এছাড়াও কৃষকরা যাতে তাদের ফসলগুলো সঠিকভাবে পরিচালনা করতে পারে, গোদাম ঘর নির্মাণ করতে পারে, ফসলগুলো সংরক্ষণ করতে পারে, এই লক্ষ্যে কৃষি ঋণ সহায়তা চালু করতে হবে। সরকারি সহযোগিতা এবং নীতিমালা প্রণয়ন, প্রতিনিয়ত কৃষকদের জন্য বিভিন্ন ধরনের সহযোগিতা, বিভিন্ন ধরনের নীতিমালা তাদের জন্য চালু করতে হবে। তারপরে হচ্ছে শস্য বহুমূল্যায়ন ব্যবস্থা করতে হবে। কৃষকরা যাতে তাদের একই জমিতে বারবার একই ফসল না ফলে যে বিভিন্ন ধরনের ফসল যাতে ফলাইতে পারে এই লক্ষ্যে তাদেরকে উদ্যোগন করতে হবে এবং এর যে সুবিধাটা যে আছে, যে উপকারিতাটা আছে শস্য বহুমূল্য, সেই বিষয়ে তাদেরকে অবগত করতে হবে এবং শস্য বহুমূল্যের প্রতি তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে। তো এর মাধ্যমে দেখা গেছে কৃষির উন্নয়ন করা কি সম্ভব। এই সরকারের এই ধরনের পদক্ষেপ গ্রহণের মাধ্যমে কৃষির উন্নয়ন করা সম্ভব। তো আজকে এই পর্যন্ত, ইনশাআল্লাহ আমরা পরবর্তী ক্লাসটা আমরা পরবর্তী টপিক নিয়ে আলোচনা করবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।